আসসালামু আলাইকুম। গল্পনেশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন আহমদ ছফা রচিত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ পর্ব ৫। কন্যা সামারুখের অপ্রকাশিত কবিতা গ্রন্থ কালো মানুষের কসিদার ভেতর আমি আমন্ড ডুবে গেলাম। তার এই কবিতাগুলো গ্রন্থাকারে প্রকাশ করলে ৫ ফর্মা অর্থাৎ ৮০ পৃষ্ঠার মতো একটা বই দাঁড়াবে। ভদ্রমহিলা গ্রন্থের নামকরণ কালো মানুষের কসিদা রাখলো কেন, সেটাও আমাকে ভাবিয়ে তুলল। অনেক তরুণ কবি স্ট্যান্ড দেওয়ার জন্য কবিতার বইগুলোর জমকালো নাম রাখে। এই ধরনের বেশিরভাগ কবির রচনায় কদাচিৎ সার পদার্থ পাওয়া যায়। আর কন্যা সামারুখকে কবিতা লিখতে হলো কেন, সেটাও আমার চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। সে অত্যন্ত অপরূপ মহিলা, তাকে নিয়ে অন্যদের কবিতা লেখার কথা, কিন্তু তিনি এই বাড়তি কষ্টটা মাথায় নিলেন কেন? একজন প্রাচীন সংস্কৃত কবির একটা সুন্দর মন্তব্য মনে পড়ে গেল। কবির নাম বলতে পারবো না, কালিদাস না ভারতী না বানভট্ট। কোনো মাহফিল থেকে যখন চুলচেরা দার্শনিক বিতর্ক চলে, সেই সময় কেউ যদি উদ্যত গম্ভীর কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে একটা উৎকৃষ্ট কবিতা পাঠ করে, শ্রোতারা দার্শনিক বিতর্কের কথা ভুলে যায়, কবিতাই তাদের মনোযোগের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আর এই কবিতা পাঠের আসরে কোনো সুকণ্ঠ গায়ক যদি তাল লয় রক্ষা করে গান গেয়ে ওঠে, শ্রোতা সাধারণ কবিতার কথা বেমালুম ভুলে গিয়ে গানের মধ্যে মজে যায়। গানের আসরের পাশ দিয়ে কোনো সুন্দরী যদি নীরবেও হেঁটে যায়, সবাই গান ভুলে সেই মহিলার দিকে অপলক চোখে তাকিয়ে থাকে। সংস্কৃত কবির এই পর্যবেক্ষণটার মধ্যে যথেষ্ট পরিমাণে সত্য রয়েছে, এ কথা নির্দ্বিধায় কবুল করে নিতে পারি। কন্যা সামারুখের লেখাগুলো পড়ে একটা ধাক্কা খেলাম। সুন্দর মহিলাকেও নিজের গভীর বেদনার কথা প্রকাশ করার জন্য কবিতার আশ্রয় নিতে হয়। আমি কবিতার ভালো মন্দ বিচারক নই, আমি অত্যন্ত সরল নিরীহ পাঠক। পাঠ করে যখন প্রীত হই, ধরে নি লাভবান হলাম। চিত্রকল্প উপমা বিচার করে শুদ্ধ কবিতার রস বিচারের ক্ষমতা আমার কশ্চিনকালেও ছিল না, আর কবিসত্তার গভীরে ডুব দিয়ে অঙ্গীকার শনাক্ত করার কাজও আমার নয়। আমি শুধু একজন মামুলি পাঠক। একটা কবিতা যখন ভালো লাগে বারবার পাঠ করি, খারাপ লাগলে আবার মনে একটা সহানুভূতির ভাব জেগে ওঠে। হায় বেচারি ব্যর্থ কবি, ছাপা বাধাই কাগজ মলাটে তোমার কত টাকা চলে গেল, অথচ মানুষ তোমাকে কবি বলে মেনে নেবে না। শেক্সপিয়ার একবার একজন কবিকে অপকবিতা লেখার জন্য হত্যা করার বিধান দিয়েছিলেন। এ কাজ শেক্সপিয়ারকেই মানায়, কারণ ঈশ্বরের পরে তিনিই সবচাইতে বড় স্রষ্টা। আমি শুধু একজন কবিতার পাঠক, কবি নই। যখন কোনো উৎকৃষ্ট কবিতা পাঠ করি, লতায়িত জলের মতো কবিতার নিরঞ্জন সুন্দর স্বরূপ সমস্ত সত্তা আচ্ছন্ন করে ফেলে। নির্মেঘ শরৎ রাতে নক্ষত্রের ভারে নত হয়ে আসা আকাশের মতো আমার হৃদয় মনে সন্নত ভাব সৃষ্টি হয়। তখন আমার মনে একটা চেতনা তরঙ্গিত হয়ে ওঠে। আমি মেনে নিতে বাধ্য হই, ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে আকাশের কম্পমান নক্ষত্র সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছি আমি। আমার সঙ্গে সৃষ্টি জগতের কোনো অন্তরালই নেই। পৃথিবীর ধুলোমাটিও আমার অনুভবে মূল্যবান হীরক চূর্ণের মতো দ্যুতিমান হয়ে ওঠে। কন্যা সামারুখের লেখাগুলো কবিতা হয়ে উঠেছে এমন কথা বলার দুঃসাহস আমার নেই, তবে একটা কথা বলবো, সামারুখের লেখার মধ্যে এমন একটা জ্বালা, এমন একটা যন্ত্রণা বোধের সাক্ষাৎ পেয়ে গেলাম, পুরো ২ দিন তাই আমাকে অভিভূত করে রাখল। মনে মনে আমি প্রশ্ন করলাম, সুন্দরী সামারুখ, তোমার মনে কেন এত বেদনা? সেই সময় যখন আমি কবিতাগুলো পড়ছিলাম, কন্যা সামারুখ যদি আমার কাছে থাকতো, আমি তার সারা শরীরে শীতল বরফের প্রলেপ দিয়ে তার মনের যন্ত্রণা হরণ করবার চেষ্টা করতাম। তাতেও যদি যন্ত্রণার উপশম না হতো, আমি আমার শরীর তার শরীরে স্থাপন করে তার সমস্ত বেদনা শুষে নেবার চেষ্টা করতাম। যতই পড়ছি ৮৮০ ভোল্টের বৈদ্যুতিক শক্তির ধাক্কা লাগছে আমার মনে। কন্যা সামারুখ মাত্র একটা কবিতায় পুরো একটা বই লিখে ফেলেছে। সে যদি সাধারণ অর্থে কবি যশপ্রার্থী হতো, এ কাজটা কখনো করতো না। টুকরো টুকরো কবিতায় মনের ভাব প্রকাশ করতে চেষ্টা করত। সামারুখ ইংরেজি সাহিত্যের ছাত্রী, কবিতা কি করে সুমিত আকার পায় সেটা তার জানার কথা। তবুও প্রকাণ্ড এক দীর্ঘ কবিতায় তার মনের সমস্ত যন্ত্রণা ঢেলে দিতে চেষ্টা করেছে। অসহ্য কোনো যন্ত্রণা তাকে দিয়ে ওই কাজটা বোধহয় করিয়ে নিয়েছে। আমি ওই অশোধিত বেদনার কাছে মনে মনে আমার প্রণতি নিবেদন করলাম।
কন্যা শ্যামারখের কবিতাগুলো পাঠ করতে গিয়ে আরো একটা জিনিস আমার চোখে পড়ল। কবিতার ঠিক ঠিক মাত্রা সে বসাতে পারে না, মাত্রা বেশি অথবা কম হয়ে যায়। তার ছন্দের ব্যবহারও নিখুঁত নয়। দীর্ঘদিন ধরে যদি কবিতা লেখার অভ্যাস করত, আমার ধারণা এসব ত্রুটি সে কাটিয়ে উঠতে পারত। তার ৮০ পৃষ্ঠার দীর্ঘ কবিতা এক আবহ থেকে অন্য আবহে যখন পৌঁছয়, চরণের মধ্যে একটা অসংলগ্নতা অত্যন্ত প্রকট হয়ে চোখে পড়ে। এই কবিতা যেভাবে লেখা হয়েছে সেভাবে যদি পাঠিয়ে দেওয়া হয়, আমার ধারণা কোনো সাহিত্য সম্পাদক সেটা তাদের কাগজে প্রকাশ করতে রাজি হবেন না। কিন্তু আমার কাছে সম্পূর্ণ ভিন্ন কারণে এই লেখাগুলো মূল্যবান হয়ে উঠল। এ একজন অনিন্দ্য সুন্দর নারীর অত্যন্ত গভীর মর্মবেদনার দলিল। মহিলা এই কবিতার বইটি আমাকে উৎসর্গ করেছেন এবং আমাকেই পড়তে দিয়েছেন। ব্যাপারটাকে অত্যন্ত বিরল একটা সৌভাগ্য বলে ধরে নিলাম। এই দীর্ঘ অগ্নিগিরির লাভা স্রোতের মতো অশোধিত আবেগের ফিরিস্তি পাঠ করতে গিয়ে কোথাও কোথাও এমন একটা জমাট অংশ পেয়ে গেলাম, পড়ে ধারণা জন্মালো মহিলার সবটাই যন্ত্রণা নয়, যন্ত্রণা অতিক্রম করার ক্ষমতাও তার জন্মে গেছে। দুটো খণ্ড কবিতা উদ্ধৃত করছি, যেগুলো তার লেখায় গানের আকারে ধরা পড়েছে। প্রথমটি এরকম: কমল হীরের দীপ্তি ভরা তোমার এমন কঠিন অহংকার, ইচ্ছে করে গলায় পড়ি গড়িয়া অলংকার। আহা যদি পারতাম, যদি পারতাম আমি মন খেলিয়ে বানিয়ে নিতাম মনের মতো উজ্জ্বলতা লজ্জা দিত রাজরানীদের হার। আমি তাদের সভায় যেতাম দুলিয়ে শাড়ির পাড়, দেখত লোকে অবাক চোখে কেমন শোভাকার। কঠিন চিকন প্রাণ গলানো তীক্ষ্ণ হীরের ধার মনের মতো কাটবে এমন পাইনি মনিকার। তাই তো থাকি ছায়ার মতো বই যে তোমার ভার, পাছে এমন রতন মানিক কণ্ঠে দোলাও কারো। পরের কবিতাংশটির আবেদন একটু অন্যরকম। একটা কথা বলে রাখি, কন্যা শ্যামারখের এই উদ্ধৃতাংশগুলো কবিতা হয়েছে এমন জোর দাবি আমি করতে পারবো না, কিন্তু পাঠ করতে গিয়ে আমার ভেতরটা বেজে উঠেছিল বলে উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না। তোমার এই প্রেম সকল দিকে গেছে, যদি ডাকি ডানা মেলে আকাশ আসে নেচে। আমার আপন জীবন ভরা তুচ্ছ আবিলতা, আমার যত কলুষ গ্লানি, আমার বিফলতা, তোমার প্রেমের স্নিগ্ধধারা সকল দেবে কেচে। পারিজাতের গন্ধ ভরা মন হারানো বায়ে, নীলাঞ্জনের রেখার নিচে শ্যামল তরুর ছায়ে তোমার নামে হাত বাড়ালো। দলে দলে বন দেবতা হৃদয় দেবেন চেচে। কন্যা শ্যামারখের ভাবে উদ্বেল হয়ে সারাক্ষণ যদি মগ্ন থাকতে পারতাম, আমার জন্য সেটাই হতো সবচাইতে আনন্দের। কিন্তু আমরা তো মাটির পৃথিবীতে বাস করি, নিতান্ত অনিচ্ছায় হলেও দৈনন্দিন কিছু প্রয়োজনীয় কাজ সারতে হয়, এটা সেটা কত কিছু করতে হয়। মানুষের সমাজে মানুষের মতো করে বাস করতে হলে কত দায় উপরোধ রক্ষা আর কর্তব্য কর্ম করে যেতে হয়। একদিন বিকেলবেলা আবু সাইদ এসে বলল, চলো দোস্ত নিউ মার্কেট ঘুরে আসি। আবু সাইদ সেজে গুজে এসেছে। আমার মনে হলো না আমি তাকে নিবৃত্ত করতে পারবো, কারণ গেল মাসে আমি তার কাছ থেকে ৫০০ টাকা ধার করেছি, সে টাকা এখনো শোধ করা হয়নি। আমি বললাম, হঠাৎ করে তোমার নিউ মার্কেটে যাবার এমন কি দরকার পড়লো? সাইদ বলল, দোস্ত স্যুট বানাবো, তোমাকে কাপড় পছন্দ করে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, এই অসময়ে তোমার স্যুট বানাবার দরকার পড়লো কেন? এখন তো সবে শরৎকাল, শীত আসতে দাও। সে বলল, দোস্ত ভুলে যেও না, এটা আমার বিয়ের বছর। আমি বললাম, বিয়ের বছর তাতে কি, সেজন্য তোমাকে স্যুট বানাতে হবে কেন? আর স্যুট তো তুমি শ্বশুর বাড়ি থেকেই পাবে। সাইদ পকেট থেকে একটা সিগারেট বের করে টেবিলে ঠুকতে ঠুকতে বলল, হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে স্যুট পাওয়া যাবে সে কথা ঠিক বটে, তারপরেও আমার একটা স্যুট বানানো প্রয়োজন, কারণ বিয়ে করলে তো আমি ভীষণ খাই খরচের তলায় পড়ে যাব। তখন স্কলারশিপের ১২০০ টাকায় দুজনের চলবে না। এখন থেকেই আমার চাকরির চেষ্টা করতে হবে, অফিসে অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা স্যুট প্রয়োজন। চলো দোস্ত, দেরি করে লাভ নেই, রাত হয়ে গেলে কাপড়ের রং বাছাই করতে অসুবিধা হবে। সাইদের স্যুটের কাপড় বেছে দিতে আমি মহা মুশকিলে পড়ে গেলাম। আমি যে কাপড় পছন্দ করি সেটা সাইদের মনে ধরে না, সে যে সমস্ত কাপড় পছন্দ করে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। আমি এই প্রথম অনুভব করলাম রুচির দিক দিয়ে সাইদের সঙ্গে আমার কত পার্থক্য। ৪-৫টা দোকান ঘোরার পর আমার ধারণা হলো সাইদের সঙ্গে না আসাই ঠিক হতো, কারণ আমার জন্য সে তার পছন্দ মতো কাপড় কিনতে পারছে না।
এই অনুভবটা আমার মনে আসার পর বললাম, ঠিক আছে, তুমি বেছে ঠিক করো, আমি কিছু বলবো না। সাইদ একটা রংচঙে কাপড় পছন্দ করলো। মনে মনে আমি চটে গেলাম, কোনো রুচিবান মানুষ কি করে এত রংচঙে কাপড় পছন্দ করে। দর্জির দোকানে গিয়ে বিরক্তি আরো বাড়লো। স্যুট কিভাবে বানাতে হয় তার কত রকম পরিভাষা আছে এই প্রথম জানতে পারলাম। কোট ডাবল কি সিঙ্গেল ব্রেস্ট হবে, প্যান্টের ঘের কত দূর হবে, স্ট্রেট পকেট থাকবে কিনা, হিপ পকেট একটা না দুটো, পকেটের কভার থাকবে কি থাকবে না। দর্জি মহাশয়ের এবংবিধ প্রশ্নের মোকাবেলায় সাইদ ভ্যাবাচেকা খেয়ে গেল। প্রতিবারই সে বলছিল, দোস্ত তুমি বলে দাও। সুতরাং নিতান্ত আনাড়ি হওয়া সত্ত্বেও আমি জবাব দিতে থাকলাম। দর্জি যখন জানতে চাইল কোট সিঙ্গেল কি ডাবল ব্রেস্ট হবে, আমি বললাম ডাবল ব্রেস্ট। প্যান্ট কোমরের ওপরে কি নিচে পরা হবে জানতে চাইলে আমি বললাম ওপরে। হিপ পকেট একটা না দুটো হবে, এ প্রশ্নের উত্তরে আমি বললাম অবশ্যই দুটো। সে জিজ্ঞেস করলো কভার থাকবে, আমি বললাম হ্যাঁ। আমি স্যুট বানানোর প্রক্রিয়া পদ্ধতির ব্যাপারে কিছুই জানি না, তারপরে দর্জির প্রশ্নের জবাব এমনভাবে দিলাম যেন হরহামেশাই স্যুট বানিয়ে থাকি। সাইদ আমার উপর ভীষণ খুশি হলো। দর্জির দোকান থেকে বেরিয়ে এসে সে আমার কাঁধে হাত রেখে বলল, দোস্ত তোমার মনে খুব জোর আছে। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, একটা ফাড়া কাটলো। নিউ মার্কেট থেকে বেরিয়ে দুজনে রাস্তা পার হলাম। সাইদকে বললাম, দোস্ত তুমি যাও, আমি পুরনো বইয়ের দোকানগুলোতে একটু দেখে যাব। অন্য সময় হলে সে ঠাট্টা তামাশা করত। জীবনের প্রথম স্যুট বানাতে দেওয়ার কারণে আজকে তার মেজাজটা খুব ভালো। সে বলল, না দোস্ত, একসঙ্গে এসেছি, একসঙ্গেই যাব। তুমি পুরনো বই দেখতে থাকো, আমি ওই ম্যাগাজিনের দোকানে আছি। পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। পুরনো বই নাড়াচাড়া করে দেখার কি আনন্দ সেটা প্রকাশ করা যাবে না। এক একটা বই কত হাত ঘুরে এসব দোকানে এসেছে। প্রতিটি পুরনো বইয়ের ভেতরে প্রাক্তন গ্রন্থ মালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করি। যিনি এ বই কিনেছিলেন, নরম কোনো সন্ধ্যের নির্জনে একাকী সেটা পাঠ করে কিভাবে রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন সে কথা অনুভব করার চেষ্টা করি। বইয়ের জগতে সমস্ত মনোযোগ ঢেলে দিয়ে আধা রাত কাভার করে দিয়ে কিভাবে জীবনের একটা অর্থ খুঁজতে চেষ্টা করেছিলেন সে কথাও মনে ঢেউ দিয়ে জেগে ওঠে। এ বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভাণ্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাঁই করে নিল সে বিষয়েও নানা ভাবনা আমার মনে আসে। গ্রন্থমালিক বৃদ্ধ বয়সে জীবন ধারণের কোনো অবলম্বন না পেয়ে ব্যক্তিগত সংগ্রহের গ্রন্থগুলো কি বেচে দিতে বাধ্য হয়েছিলেন, নাকি তার চাকর বিড়ির পয়সা জোগাড় করার জন্য ফেরিওয়ালার কাছে 1000 টাকার বই 5-10 টাকায় বেচে দিয়েছে? ইদানিং যে কথাটা বেশি মনে হয়, গ্রন্থমালিকের অপগণ্ড নেশাগ্রস্ত ছেলেটা তার বাপের বুকের পাঁজরের মতো আদরের ধন বইগুলো পুরনো দোকানে বেচে প্যাথেড্রিন কিংবা হেরোইন কেনার পয়সা সংগ্রহ করছে কিনা। একবার এই পুরনো বইয়ের দোকান থেকে আমি মহাকবি গোটের সাফারিংস অফ ইয়ং ওয়ের্থার এই ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণের একটা কপি সংগ্রহ করেছিলাম। বইটা খুলে মালিকের সিলমোহরাঙ্কিত নাম ঠিকানা দেখে চমকে উঠেছিলাম। সত্যেন্দ্রনাথ দত্ত, 40 মসজিদ বাড়ি লেন, কলকাতা। নিজেকেই প্রশ্ন করেছিলাম, ওই মসজিদ বাড়ি লেনের সত্যেন্দ্রনাথ ভদ্রলোক কি কবি সত্যেন্দ্রনাথ দত্ত? আমি আবেগে রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম। আমার মনে হয়েছিল স্বয়ং মহাকবি গোটে কবি সত্যেন্দ্রনাথ মারফত ওই বইটি আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। দান্তের রচনাবলীর একটা ইংরেজি অনুবাদ দোকানে এসেছে। এ ধরনের বই ধরে দেখতে যে কি আনন্দ! আমি ঝুঁকে পড়ে বইটার ঘ্রাণ নিচ্ছিলাম। ঠিক এই সময় আবু সাইদ পেছন থেকে এসে আমার জামা ধরে টান দিল, দোস্ত দেখে যা, একটা মজার জিনিস। আবু সাইদ আমাকে হিড়হিড় করে ম্যাগাজিনের দোকানটায় টেনে নিয়ে এলো। তারপর পাক্ষিক চিত্রিতা পত্রিকাখানা টেনে নিয়ে দেখিয়ে বলল, এস দেখ দোস্ত, কভার দেখো, তোমার প্রিয়তমা মহিলার পুরো পাতা জোড়া 3 রঙের ছবি। আমি দেখলাম কভারে সত্যি সত্যি কন্যা শামারুখের ছবি 3 রঙে ছাপা হয়েছে। মনে মনে একটা চোট পেলাম। আমার মুখ দিয়ে হঠাৎ করে কোনো কথা বেরোলো না। সাইদ তার বড় বড় দাঁত দেখিয়ে হেসে বলল, দোস্ত আমি বলিনি ওই মহিলা 2 নম্বরের জালমাল। তুমি শুধু শুধু ধূর্ত এই মহিলার পক্ষ নিয়ে অকারণে লোকজনের শত্রুতে পরিণত হচ্ছ। দোস্ত, ওকে প্লেগ রোগের জীবাণুর মতো বর্জন করো, নইলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। তার অনেক বৃত্তান্ত আমি জানি। কাল সকালে আমার ঘরে এসো,
সব কথা জানাবো। সাইদের কথার কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমার মনের এমন এক অবস্থা, তার সঙ্গে কোনো রকম বাদানুবাদ করতে ইচ্ছেও হলো না। কন্যা সামারুখের যতই ত্রুটি বা কলঙ্ক থাকুক না কেন, সেটা নিয়ে সাইদের সঙ্গে কোনো কথা বলতে আমার মন রাজি হলো না। আমি কিছুই বললাম না। হোস্টেলের দিকে হাঁটতে আরম্ভ করলাম। সাইদ বলল, একটু দাঁড়াও, একটা ম্যাগাজিন কিনে নি, পরে কাজে আসতে পারে। সে রাতে হাজার চেষ্টা করেও আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। কন্যা সামারুখ সম্বন্ধে হাজার চিন্তা করেও কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারলাম না। মহিলা কেমন, যার হৃদয়ে এমন তীব্র যন্ত্রণা, জীবন জিজ্ঞাসা যার এমন প্রখর, সে কি করে একটা আধা পর্ণ ম্যাগাজিনে নিজের ছবি ছাপাতে পারে? বারবার ঘুরে ফিরে একই কথাই আমার মনে জেগে উঠতে থাকলো। আমি একটা বোকা, কিন্তু আমি যে বোকা সে কথাটা নিজেই জানি নে। আমি সব ব্যাপার এমন দেরিতে জানতে পারি কেন? সবাই আমাকে ঠকিয়ে যাবে, এই কি আমার ভাগ্য? নিজের গভীর দুর্ভাগ্যর কথা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙে অনেক দেরিতে। প্রাতকৃত্য সেরে ক্যান্টিনে গিয়ে দেখি ক্যান্টিন খালি। আমি ঘড়ি দেখলাম, 9:30 বাজে। ইস, এতক্ষণ আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কোন রকমে নাস্তা খেয়ে নিলাম। দোতলায় উঠতে গিয়ে সিঁড়িতে পা দিয়েছি, এমন সময় মনে পড়ে গেল সাইদ আমাকে গতকাল সন্ধেবেলা বলেছিল আমি যদি জানতে চাই তাহলে কন্যা সামারুখ সম্বন্ধে সে অনেক গোপন সংবাদ জানাতে পারে। আমি চরণে চরণে 3 তলায় উঠে ভেজানো দরজা ঠেলে সাইদের ঘরে প্রবেশ করলাম। কিন্তু ঘরে ঢুকে দেখি সাইদ বিছানার ওপর উপুড় হয়ে রয়েছে, পরনের লুঙ্গি খোলা। তার বিছানার চাদরটার একটা বিরাট অংশ ভিজে গেছে। বালিশের কাছটিতে কন্যা সামারুখের ছবি সহ ম্যাগাজিনটা পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার বুঝতে বাকি রইল না সাইদ হারামজাদা কন্যা সামারুখের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে মাস্টারবেড করেছে। আমাকে দেখা মাত্রই সাইদ চমকে উঠল, তাড়াতাড়ি বালিশ টেনে চাদরের ভেজা অংশ ঢেকে ফেলল। সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আমি কিছু না বলে তার ঘর থেকে বেরিয়ে চলে এলাম। আমার মনে কন্যা সামারুখ সম্বন্ধে একটা নির্বেদ জন্ম নিল। যে ভদ্রমহিলা আধা পর্ণ ম্যাগাজিনে ছবি ছাপতে দেয় এবং সে ছবি দেখে মানুষ মাস্টারবেড করে, তার নামের সঙ্গে কিছুতেই কন্যা যুক্ত হতে পারে না। সামারুখ এখন শুধু সামারুখ, কন্যা সামারুখ নয়। সামারুখের সঙ্গে কন্যা শব্দটি যুক্ত রাখতে আমার মন আর সায় দিচ্ছে না। সামারুখ বিবাহিতা, এক সন্তানের জননী এবং স্বামীর সঙ্গে অনেকদিন হলো সম্পর্ক ছিন্ন করেছে। তার বয়স হয়েছে। আমি তার কানের গোড়ায় বেশ কটা পাকা চুল দেখেছি, যদিও সে আশ্চর্য কৌশলে সেগুলো আড়াল রাখতে জানে। প্রচলিত সংজ্ঞা অনুসারে তাকে কুমারী বলা কিছুতেই সঙ্গত নয়। তারপরে এ পর্যন্ত আমি তাকে কুমারী বলেই প্রচার করে আসছি। সামারুখের সৌন্দর্যের মধ্যে আমি সন্ধান পেয়েছিলাম এমন এক বস্তুর যা অত্যন্ত নিরীহ এবং সরল বন্য হরিণীকে হার মানায়। ঋতুবর্তী হওয়ার আগে কিশোরীর শরীরকে যা আলোকিত করে রাখে। আমি মনে করেছিলাম শারীরিক বিবর্তনের মধ্যেও সেই মৌলিক জিনিসটি সামারুখ ধরে রেখেছিল। এখন দেখছি আমার সেই ধারণা সঠিক নয়। আধা পর্ণ ম্যাগাজিনে সে ছবি ছাপিয়ে আনন্দ পায় এবং সেই ছবি দেখে দেখে ইতর মানুষেরা মনের সুখে মাস্টারবেড করে। নিশ্চয়ই তার গহন মননে এমন এক কামনা কাজ করে, সে চায় ইতর মানুষেরা তার ছবির সঙ্গে যৌন সঙ্গম করতে থাকুক। আমি নিজের সামারুখ সম্পর্কিত যে ভাবমূর্তি তৈরি করেছিলাম তার ওপরের নিকেলগুলো ঝরে গেল এবং কন্যা সামারুখের অর্ধেক অস্তিত্ব আমার মন থেকে মুছে গেল। লোকে আমাকে বোকা মনে করতে পারে, আসলে আমি তো বোকাই। কিন্তু সামারুখের সঙ্গে কন্যা যোগ করাটাকে কেউ যদি বোকামি মনে করেন, আমি মেনে নেব না। তাহলে পঞ্চস্বামীর ঘরণী দ্রৌপদীকে মানুষ সতী বলবে কেন? খ্রিস্ট জননীকেও বা কেন কুমারী বলবে? আমার বেদনা হলো আমার কন্যাত্বের ধারণাটা সামারুখের বেলায় বেজায় রকম মার খেয়ে গেছে। সামারুখকে আর কন্যা সামারুখ বলতে পারছি না। তারপরেও আমার কাছে তার একটা বিশেষ মূল্য রয়েছে, কারণ সামারুখ কবিতা লেখে। অবশ্য একথা ঠিক, যারা কবিতার ভালো মন্দ বিষয়ে মতামত প্রদান করেন তারা সামারুখের লেখাগুলোকে কবিতা হয়েছে বলে মেনে নিতে চাইবেন না। সামারুখ যদি দীর্ঘকাল চর্চা করে ছন্দ, মাত্রা এসব ঠিকমতো বসাতে শিখত, তাহলে তারা ভিন্ন রকম ধারণা পোষণ করতে বাধ্য হতেন। তার মনে ভাবনাগুলো যেভাবে এসেছে অদল বদল না করে সেভাবেই প্রকাশ করেছে কবিতায়।
তার শক্তি এবং সততা নিয়ে আমি অনুমাত্র সন্দেহ পোষণ করিনি। আমার মনে হলো তারপরও শামারকের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করতে পারবো, কারণ নিজেকে সে যা নয় তা দেখাতে চায় না। আমি অপেক্ষা করছিলাম শামারক আগামী শুক্রবারে এলে তার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলা যাবে। একটা ব্যাপার তার সঙ্গে আমি স্পষ্ট করে নিতে চাই। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী তার চাকরির ব্যাপারটার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেছেন। আমি জানি আমি নিতান্তই তুচ্ছ এবং আদনা মানুষ। এই আদনা মানুষটাকেই তিনি ঘুম থেকে জাগিয়ে অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তার ডিপার্টমেন্টে শামারক যাতে না আসতে পারে সেজন্য আমার সাহায্য কামনা করেছিলেন। নেহাত ঘটনাক্রমে বাংলা একাডেমিতে আমার সঙ্গে শামারকের সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাৎটাই আমার বিপদের কারণ হয়েছে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী, ডক্টর মাসুদের মতো বিশ্ববিদ্যালয়ের বাঘা বাঘা কর্তা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছেন। এই সমস্ত মানুষ ও এলাকায় আমাকে আর কোনোদিন মাথা তুলতে দেবেন না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে আমাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবেন, আত্মহত্যা করেও আমি আত্মরক্ষা করতে পারবো না। এক কাজ করি না কেন? যে শামারকের চাকরিকে কেন্দ্র করে আমার এই দুর্গতির শুরু, শামারককে সেটা পাইয়ে দেবার লড়াইটা আমি করি না কেন? সেটা আমার অযোগ্য কাজ হবে না। কিছু মানুষ আমার শত্রু হবে বটে, অধিকাংশই তারিফ করবে, বলবে ছেলেটার বুকের পাটা আছে, সুন্দর মহিলার জন্য বিপদ ঘাড়ে নিতে একটুও ভয় পায় না। আমার দুর্বলতা এবং আমার শক্তির কথা আমি জানি। দুর্বুদ্ধি এবং কূটকৌশলে আমি পণ্ডিতদের সঙ্গে এঁটে উঠতে পারবো না, কিন্তু সাহস এবং ধৈর্য বলে এদের সবাইকে পরাজিত করতে পারি। মনে মনে স্থির করে নিলাম শুক্রবারে শামারক খেলে বিশ্ববিদ্যালয়ে তাকে ঢুকিয়ে দেওয়ার একটা সুড়ঙ্গ পথ তৈরি করার কলা কৌশল নিয়ে আলোচনা করা যাবে। শামারক শুক্রবার ঠিক বেলা 3টের সময় আমার ঘরে এলো। আমি ভেবেছিলাম সে আসবে 4টায়। আজকে তার পোশাকের সামান্য পরিবর্তন দেখলাম। সে হাতের কোনোই অবধি লম্বা ব্লাউজ পরেছে, চুলগুলো বেঁধেছে টেনে খোপা করে। তার দোল দোলানো খোপাটা প্রতি পদক্ষেপে আন্দোলিত হচ্ছে। শামারক যাই পড়ুক না কেন তাকে সুন্দরীই দেখায়। রোদের ভেতর দিয়ে আসার সময় তার মুখটা লাল হয়ে উঠেছে। সে আমার 3 পায়ের চেয়ারটা টেবিলে ঠেস দিয়ে বসতে বসতে বলল, বুঝলেন জাহিদ ভাই, আপনার বিষয়ে একটা প্লাস পয়েন্ট আবিষ্কার করতে পেরেছি। নইলে আপনার সবটাই নেগেটিভ। আপনি একটা বিশ্রী ঘরে থাকেন, নোংরা জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়ান, আর দেখতেও আপনি তেমন সুন্দর না। আমি বললাম, নেগেটিভ দিকগুলো তো জানলাম, এখন প্লাস পয়েন্টের কথা বলুন। সে বলল, আপনি শুনলে আবার চটে যাবেন না তো? বললাম, না, চটবো না। সে কপালের ঘাম ছোট রুমালে মুছে নিয়ে বলল, শুধু লিকার চিনি দিয়ে চাটা আপনি এত ভালো বানান যে আপনার অন্য সব অপূর্ণতা ক্ষমা করে দিতে ইচ্ছে করে। আমি খুব খুশি হয়ে গেলাম। বললাম, আপনাকে কি 1 কাপ চা বানিয়ে দেবো? শামারক বলল, আপনি হিটারে পানি গরম করতে থাকুন, আমি টয়লেটে গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। আমি কেতলিটা পরিষ্কার করে হিটারটা জ্বালালাম। শামারক হাত মুখ ধোয়ার জন্য টয়লেটে ঢুকলো। টয়লেট থেকে বেরিয়ে বলল, হাত মুখ মোছার মতো আপনার ঘরে কিছু নেই? আমি গামছাটা বাড়িয়ে দিলাম। সে হাত মুখ মুছতে মুছতে বলল, এইমাত্র আপনার আরো একটা প্লাস পয়েন্ট আমি আবিষ্কার করলাম। আমি বললাম, বলে ফেলুন। শামারক বলল, আপনার টয়লেটটিও ভারী খড়খড়ে। একটু হাসলাম। চাটা বানিয়ে তার দিকে বাড়িয়ে দিলাম। সে কাপটা হাতে তুলে নিয়ে বলল, আমার বইটা পড়েছেন? আমি বললাম, পড়তে চেষ্টা করেছি। কিছু বলবেন? হ্যাঁ, আমার লেখাগুলোর ব্যাপারে কথা বলতেই তো এলাম। আমি বাক্স খুলে তার কবিতার খাতাটা হাতড়ে বের করলাম। শামারক চায়ে চুমুক দিতে দিতে বলল, এখন নয়। এই বদ্ধ ঘরে এমন গুমোট গরমের মধ্যে কি কবিতা আলোচনা চলে? রোদটা একটু পড়ুক। আপনাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বসবো, তখন কবিতা পড়ে শোনাবো। আমার এক বন্ধু আসবে। শামারক আমাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে এবং কবিতা পড়ে শোনাবে শুনে ভেতরে ভেতরে খুবই উল্লসিত হয়ে উঠছিলাম। কিন্তু তার একজন বন্ধু আসার সংবাদে আমার উৎসবে ভাটা পড়ে গেল। তবে শামারককে সেটা জানতে দিলাম না। সে আমার কাছে জানতে চাইল, আচ্ছা জাহিদ সাহেব, আপনি কি কাজ করেন?
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানেন না? সে জবাব দিল, আপনি তো আমাকে বলেননি, জানবো কেমন করে? আমি বললাম, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার হিসেবে নামটা রেজিস্ট্রেশন করিয়েছি, মাসে মাসে সামান্য স্কলারশিপ পাই। শামারক চা শেষ করে কাপটা টেবিলে রাখলো, তারপর বলল, আপনি এত ট্যালেন্টেড মানুষ হয়েও এমন পোকা বাছার কাজটা নিলেন কেন? আমি বললাম, আর কি করতে পারতাম, সংবাদপত্রের চাকরি। হঠাৎ করে শামারক জিজ্ঞেস করলো, আপনার সিগারেট আছে? আমি একটুখানি হকচকিয়ে গেলাম। আপনি সিগারেট খান? সে বলল, কেন, সিগারেট খেলে দোষ কি? গ্রামে দেখেননি, মেয়েরা সবাই ঘরে হুঁকো টানে। আসলে আপনাদের পুরুষদের চিন্তাগুলো এমন একপেশে ভাবে বদ্ধমূল হয়ে গেছে, মনে করেন সবটাতেই আপনাদের একচেটিয়া অধিকার। আমি জবাব দিতে পারলাম না। পুরুষতন্ত্রের বিরুদ্ধে সবাই এমন উঠে পড়ে লেগেছে, মাঝে মাঝে মনে হয় পুরুষ হয়ে জন্মগ্রহণ করে মস্ত বড় অপরাধ করে ফেলেছি। জন্মগ্রহণ করাটা যদি আমার ইচ্ছার ওপর নির্ভর করত, আমি নারী হয়েই জন্মগ্রহণ করতাম। ঘরে সিগারেট ছিল না, দোকানে গিয়ে 1 প্যাকেট স্টার সিগারেট কিনে আনলাম। প্যাকেট খুলে তাকে একটা দিলাম এবং নিজে একটা ধরালাম। শামারক সিগারেটে টান দিয়ে খক খক করে কেশে ফেলল এবং কাশির বেগটা কমে এলে বলল, আপনি বাজে সিগারেট খান কেন? বললাম, আমার ক্ষমতা যা, তাতে ওই স্টার সিগারেটই কিনতে পারি। শামারক হাত পোড়া সিগারেটের বাটটি অ্যাস্ট্রেতে রাখতে রাখতে বলল, আমি আপনাকে 1 কার্টুন ভালো সিগারেট গিফট করব। আমি বললাম, তারপর কি হবে? সে বলল, আপনি অমন করে কথা বলছেন কেন? আপনি আপনার দারিদ্র্য নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করেন। দারিদ্র্যকে গ্লোরিফাই করার মধ্যে মহত্বের কিছু নেই। আমি শামারককে কিছুতেই আসল বিষয়ের দিকে টেনে আনতে পারছিলাম না। যে কথাগুলো ভেবে রেখেছি কি করে তা প্রকাশ করা যায় তার একটা উপলক্ষ সন্ধান করছিলাম। সে বারবার পাশ কাটিয়ে যাচ্ছিল। এভাবে কিছুক্ষণ কাটিয়ে দেওয়ার পর আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। শামারক জানতে চাইল, আপনি এখন লিখছেন না? আমি বললাম, লেখা আসছে না, বেশ কিছুদিন থেকে একটা নাটক লেখার কথা ভাবছি, বিষয়টা আমার মনে ভীষণ ধাক্কা দিচ্ছে। শামারক বলল, আপনি কিছু মনে করবেন না, আমি পা দুটো আপনার বিছানায় একটু টেনে দিচ্ছি। তারপর পা দুটো প্রসারিত করে টেবিলের ওপর রাখল। কি সুন্দর ফর্সা শামারকের পা! আমার ছুঁয়ে দেখার ইচ্ছে প্রবল হয়ে উঠল। খুব কষ্টে সেই ইচ্ছাটা দমন করলাম। সে বলল, আপনার নাটকের থিমটা বলুন দেখি। আমি বললাম, একটুখানি কমপ্লিকেটেড। গল্পটা আমি মডার্ন মাইন্ড বলে একটা সাইকোলজিক্যাল রচনার সংকলনে পেয়েছি। শামারক বলল, বলে যান। আমি বলে যেতে লাগলাম। খোদা বক্স নামে একটি তরুণ ছাত্র কলকাতা মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছিল। অত্যন্ত গরিব। একটা বাড়িতে খাওয়া পড়ার জন্য তাকে জায়গায় থাকতে হতো। সেখানে সে একটা মেয়েকে পড়াতো। মেয়েটা স্কুল ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটার প্রতি খোদা বক্সের মনে এক ধরনের উষ্ণ অনুরাগ জন্ম নিচ্ছিল। খোদা বক্স একদিন কলকাতা ময়দানে একটা জাদুকরকে খেলা দেখাতে দেখে। জাদুকর শূন্য টুপি থেকে কবুতর উড়িয়ে দিল, ঘুঁটে থেকে তাজা গোলাপ ফুল বের করে আনলো। এরকম আরো নানা আশ্চর্য জাদুর খেলা দেখার পর খোদা বক্সের মনে একটা বড় রকমের পরিবর্তন এলো। সে চিন্তা করলো, অস্থি ঘেটে আর মরা কেটে কি ফল? জাদু যদি শিখতে না পারি তো জীবনের উদ্দেশ্যই মাটি হয়ে গেল। সে কাউকে কিছু না বলে জাদুকরের শাগরেদ হয়ে শহরে শহরে ঘুরতে আরম্ভ করলো। গল্প বলার মাঝখানে শামারুখ আমাকে থামিয়ে দিল। আপনি বলেছেন যে সে একটা বাড়িতে জায়গির থাকতো, সেই বাড়ির মেয়েটিকে ভালোবাসতো, সেই মেয়েটার কি হলো? আমি বললাম, একটু অপেক্ষা করুন, বলছি। বলতে আরম্ভ করলাম। খোদা বক্স জাদুকরের সঙ্গে ভারতবর্ষের নানা শহর ঘুরতে ঘুরতে পেশোয়ার চলে এলো। জাদুকরের কাছ থেকে সব খেলা শেখার পর সে বলল, আপনি এখন আমাকে আসল জাদু শেখান। জাদুকর বলল, আমার যা জানা ছিল সব শিখিয়ে দিয়েছি তোমাকে, এর বেশি আমার আর কিছু জানা নেই। খোদা বক্স বলল, আপনি যা শিখিয়েছেন তা তো সব হাতের চালাকি, আমি আসল জাদু শিখতে চাই। জাদুকর বলল, আসল জাদু বলতে কিছু নেই, এই হাতের চালাকির ওপর দিয়েই জগৎ চলছে। খোদা বক্সের মন প্রতিবাদ করে উঠল,
এত বিশাল জগতের সবটা চালাকির ওপর চলতে পারে না। নিশ্চয়ই এক অদৃশ্য শক্তি এই জগৎকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি সেই শক্তির সঙ্গে পরিচিত হব এবং সেই শক্তি নিজের মধ্যে ধারণ করব। জাদুকর বলল, হীরের মতো কঠিন তোমার জেদ এবং আকাশ স্পর্শী তোমার উচ্চাকাঙ্ক্ষা। তুমি হিমালয়ের জঙ্গলে গিয়ে সন্ধান করে দেখতে পারো। প্রাচীনকালের জ্ঞানী মানুষদের খাঁটি শিষ্য এক আধজনের সঙ্গে ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে। তারপর খোদা বক্স হিমালয়ের জঙ্গলে জঙ্গলে সন্ধান করতে আরম্ভ করলো। অনেক ফকির সন্ন্যাসী সঙ্গ করলো, কিন্তু খোদা বক্সকে অত্যন্ত বেদনার সঙ্গে এই সত্য মেনে নিতে হলো তারা ঝুটা এবং জাল। সে আশা একরকম ছেড়েই দিয়েছিল। ভুটানের এক গুহায় সে একজন বৌদ্ধ সন্ন্যাসীর দেখা পেয়ে গেল। সন্ন্যাসী তার পিঠে হাত দিয়ে বলল, তুমি যা সন্ধান করছো কারো কাছে পাবে না। তোমাকে নিজের ভেতর ডুব দিয়ে সে জিনিসটা বের করে আনতে হবে। তারপর খোদাবক্স কিছুটা নিজের মন থেকে এবং কিছুটা প্রাচীন যোগশাস্ত্রের সংস্কৃত পাণ্ডুলিপি ঘেটে ধ্যান করার একটা নতুন পদ্ধতি তৈরি করল। দীর্ঘদিন ধ্যান করে সে একটা আশ্চর্য শক্তির অধিকারী হয়ে গেল। ওই শক্তিটা পুরোপুরি রপ্ত করার পর মানুষের সমাজে ফিরে আসে। তখন ওই শক্তির খেলা দেখিয়েই জীবিকা নির্বাহ শুরু করে। সে বিনা চোখে দর্শন করারও একটা পদ্ধতি বের করেছে। লোমকূপ দিয়ে খোদাবক্স সবকিছুই দেখতে পারে। চোখ বেঁধে দেওয়ার পরও সে গাড়ি ঘোড়া পূর্ণ জনাকীর্ণ রাজপথে সাইকেল চালিয়ে যেতে পারে। একটি বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে একটি মাত্র আঙুল বের করে বাইরে কি আছে বলে দিতে পারে। খোদাবক্সের বক্তব্য হলো, মানুষ লক্ষ লক্ষ বছর ধরে চোখকে দেখার কাজে ব্যবহার করছে বলেই চোখ দিয়ে সে দেখতে পারে। একইভাবে মানুষ কানকে শোনার কাজে লাগিয়েছে বলে সে কান দিয়ে শুনতে পারে। আসলে মানুষের দেখার ক্ষমতা চোখে নয়, শোনার ক্ষমতা কানে নয়। ক্ষমতা ভিন্ন জায়গায় অধিষ্ঠান করেছে। যেমন পুলিশ চোর ধরে, এটা পুলিশের ক্ষমতা নয়, সে একটা বিশেষ ক্ষমতার নির্দেশ পালন করছে। আমাদের গল্পের খোদাবক্সের সঙ্গে ওই বিশেষ ক্ষমতার পরিচয় হয়েছে। এতদূর পর্যন্ত শোনার পর সামারক বলল, বাহ, ভয়ঙ্কর কমপ্লিকেটেড এবং একেবারে অরিজিনাল আইডিয়া। দিন আপনার পচা সিগারেট আরেকটা। আমি সিগারেট ধরিয়ে দিলাম। সামারক টানতে থাকলো। আমি বললাম, আমার কাহিনী তো এখনো শেষ হয়নি। সামারক বলল, বলে যান। আমি বলে যেতে থাকলাম। ওই আশ্চর্য শক্তি অর্জন করার পর খোদাবক্সকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে। এখন খোদাবক্স ফলের রং দেখতে পায় না, সঙ্গীত তার চিত্ত চঞ্চল করে না, শিশুর হাসি তার মনে সহানুভূতি সৃষ্টি করে না, নারীর যৌবন তাকে উদ্দীপ্ত করে না। নিজের ভেতর আশ্চর্য শক্তি ধারণ করে ঈশ্বরের মতো একা বিচ্ছিন্ন জীবনযাপন করে। খোদাবক্সের এই যে সব রকমের অনুভূতির লুপ্তি ঘটল, এটাই হলো তার ট্র্যাজেডি। আসলে সে এখন আর মানুষ নেই। খোদাবক্সের কাহিনীর ভেতর দিয়ে আমি আধুনিক মানুষের জীবনের ট্র্যাজিক দিকটাই তুলে ধরতে চাই। আধুনিক মানুষ তার জ্ঞাত অজ্ঞাত সারে সেই আশ্চর্য শক্তির সন্ধান করে যাচ্ছে, ফলে সে আর মানুষ থাকছে না। সামারক তার বড় বড় চোখ দুটো মেলে আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি থেকে প্রশংসা ঝরে পড়ছে। সে বলল, সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে গোটা বিষয়টা যদি পরিস্ফুটিত করে তুলতে পারেন, ফাউস্টের মতো একটা চমৎকার দৃষ্টান্ত তৈরি হবে। আমি বললাম, রাতের স্বপ্ন যদি দিবসে আকার লাভ করে, হয়তো একদিন আমি এই নাটক লিখব। সামারক বলল, আপনি লিখতে পারেন বা না পারেন সেটা পরের ব্যাপার। এরকম একটা উজ্জ্বল আইডিয়া আপনার মনে এসেছে, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। এরপর আরেক কাপ চা হয়ে যাক, এবার আমি বানাই। আমি বললাম, আমার হিটারটা অত্যন্ত খেয়ালি, অনভিজ্ঞ মানুষকে পছন্দ নাও করতে পারে, সুতরাং আমি রিস্ক নিতে পারবো না। সামারক বলল, আচ্ছা, আপনি হিটারে পানি বসেন, আমি কাপগুলো ধুয়ে নিয়ে আসি। সামারক বেসিনে কাপ ধুতে গেল। এই সময় আমার ঘরে একজন দীর্ঘকায় ভদ্রলোক প্রবেশ করে বললেন, আচ্ছা, এই ঘরে কি জাহিদ হাসান থাকেন? ভদ্রলোক চিবিয়ে চিবিয়ে কথা বলেন। দীর্ঘদিন বিলেত আমেরিকায় থাকলে বাঙালির উচ্চারণ পদ্ধতির মধ্যে যে একটা ধাতবতা জন্মায় এবং টেনে টেনে নাসিক্য ধ্বনি সহকারে বাংলা বলেন, এই ভদ্রলোকের কথা বলার ঢঙে তার একটা আভাস পাওয়া গেল। আমি বললাম, আমার নামই জাহিদ হাসান। ভদ্রলোক এবারে আমার দিকে হাত অর্ধেকটা বাড়িয়ে দিলেন। আমি বিরক্ত হলাম, তবুও 5 আঙুলের সঙ্গে করমর্দন করে বিলেত ফেরতের মর্যাদা রক্ষা করলাম। ভদ্রলোকের মেরুদণ্ডটা একেবারে সোজা,
মনে হয় বাঁকাতে পারেন না, চোখ দুটো ঘোলা ঘোলা। তিনি তার ইঙ্গবঙ্গ উচ্চারণে জানালেন, আমার নাম সোলেমান চৌধুরী। আপনার এখানে সামারক বলে এক মহিলার আসার কথা ছিল, আমি তার খোঁজে এসেছি। এই সময় কাপগুলো হাতে করে সামারক বেরিয়ে এলো। সোলেমান চৌধুরীকে দেখে সে বলল, তোমার চিনতে অসুবিধা হয়নি তো? সোলেমান চৌধুরী বললেন, অসুবিধা হবে কেন, আমি কি ঢাকার ছেলে নই? চলো, সবাই অপেক্ষা করছে। সামারক বলল, এত গরমের মধ্যে কোথায় যাব? বসো, চা খাও, বেলা পড়ে আসুক। সোহরাওয়ার্দী উদ্যানে যাব এবং জাহিদ হাসান সাহেবকে আমার কবিতাগুলো পড়ে শোনাবো। নিতান্ত অনিচ্ছায় সোলেমান চৌধুরী সাহেব আমার খাটে তার দামি নিতম্বের এক অংশ স্থাপন করে বললেন, কবিতা পড়ে শোনাবে? তাহলে তো হয়েছে, আমার পুরনো মাথা ব্যথাটা আবার নতুন করে জেগে উঠবে। তোমার যখন মাথা আছে, ব্যথাও আছে, এবং সে ব্যথা জেগে উঠতেও পারে। কিন্তু আমি জাহিদ হাসান সাহেবকে কবিতা না শুনিয়ে কোথাও যেতে চাই না। এ কথা বলে সামারক চেয়ারটা টেনে বসতে গেল, অমনি সেটা উল্টে মেঝের ওপর পড়ে গেল। আঘাতটা তার লেগেছে, যদিও সে মুখে কিছু বলেনি, কিন্তু মুখের ভাবে সেটা প্রকাশ পেল। সোলেমান চৌধুরী শ্লেষ মিশিয়ে বললেন, কবিতা শোনাতে গেলে মাঝে মাঝে এমন আছাড় খেতে হয়। দুজনের বাদানুবাদের মধ্যে আমার বলার কিছু খুঁজে পেলাম না। অবশ্য আমার বুঝতে বাকি রইল না, ইনি সেই সোলেমান চৌধুরী যার কথা আবুল হাসানাত সাহেব আমাকে বলেছিলেন। সামারককে নিয়ে তিনিই হাসানাত সাহেবের কাছে চাকরির ব্যাপারে অনুরোধ করেছিলেন। সামারক একটা চমৎকার গোলাপ, কিন্তু তার অনেক কাটা। কথাটা আমার মনে ছাদ করে ভেসে উঠল। হাতে ময়লা লেগে যাবে এই ভয়ে অতি সন্তর্পণে সোলেমান চৌধুরী কাপটা হাতে নিয়ে আমার তৈরি আশ্চর্য চায় মাত্র দুটো চুমুক দিয়ে কাপটা রেখে দিলেন। বুঝলাম তার রুচিতে আটকে যাচ্ছে। আমরা চা খেয়ে হেঁটে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে চলে গেলাম। শরতের অপূর্ব সুন্দর বিকেল, ঝিরিঝিরি হাওয়া বইছে, চারপাশের প্রকৃতি জীবন্ত। যেদিকেই চোখ যায় মনে হয় কোথাও শূন্যতা, কোথাও অপূর্ণতা নেই। সর্বত্র প্রাণ যেন তরঙ্গিত হয়ে উঠছে। আমরা উদ্যানের পুকুরের পশ্চিম দিকের পুকুর পাড়টার কাছে ঘাসের ওপর বসলাম। এত সুন্দর জাজিমের মতো নরম ঘাস যে আমার শুয়ে পড়তে ইচ্ছে করল। সোলেমান চৌধুরী ইতস্তত করছিলেন। তিনি জুতোর ডগা দিয়ে পরীক্ষা করে দেখছিলেন ঘাসের তলা থেকে কাদা পানি উঠে এসে তার প্যান্টটা ময়লা করে দেবে কিনা। অগত্যা তাকেও বসতে হলো। সামারক সোলেমান চৌধুরীকে বলল, এবার তুমি একটা সিগারেট জ্বালাও এবং একটু টেনে আমাকে দাও। সোলেমান চৌধুরী সিগারেট ধরালেন এবং সামারক কবিতার পাতা উল্টাতে থাকলো। তারপর চুলের গোছাটা টেনে পেছনে ফিরিয়ে কবিতা পড়ার জন্য প্রস্তুত হলো। তার মুখের ভাবেই সেটা বোঝা যাচ্ছে। সোলেমান চৌধুরী জ্বালানো সিগারেটটা সামারকের হাতে ধরিয়ে দিল। সে তাতে কটা নিবিড় টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কবিতা পড়তে আরম্ভ করল। সামারকের কণ্ঠটি মার্জিত, উচ্চারণে কোনো জড়তা নেই। এত তন্ময় হয়ে পাঠ করে যে অভিভূত না হয়ে পারা যায় না। প্রতিটি পঙ্ক্তি মনের ভেতরে গেঁথে যায়। যেখানে আবেগের প্রয়োজন সেখানে এমন সুন্দরভাবে এমন একটা গাঢ় আবহ সৃষ্টি করে, তার মাথায় হাত দিয়ে আদর করে দেবার ইচ্ছে জেগে ওঠে। কোনো কোনো অংশ পড়ার সময় তার স্বর জল তরঙ্গের মতো বেজে ওঠে। আমি নিজে নিজে যখন ওই কবিতাগুলো পাঠ করছিলাম তখন অনেক জায়গায় ছন্দের ভুল এবং মাত্রায় বেশ কম ধরতে পারছিলাম, কিন্তু সামারক যখন পড়ে গেল মাত্রা দোষ এবং ছন্দের ভুল হয়েছে এ কথা একবারও মনে হলো না। একসঙ্গে 5টা ছোট বড় কবিতা পড়ল সে। আমি না বলে পারলাম না, আপনার পড়ার ভঙ্গিটা এতই চমৎকার যে ছন্দের ভুল, মাত্রা দোষ এগুলো একেবারেই কানে লাগে না। সামারক বলল, আমার ছন্দ, মাত্রা এসব ভুল হয় আমি জানি। এই বড় কবিতাটা যখন পড়বো আপনি দেখিয়ে দেবেন কোথায় কোথায় ত্রুটি আছে। এবার সোলেমান চৌধুরী বললেন, সামারক, তুমি বড় কবিতাটাও পড়বে নাকি? সামারক বলল, অবশ্যই। সোলেমান চৌধুরী বললেন, তাহলে তো সন্ধে হয়ে যাবে, আমার বন্ধুরাও অপেক্ষা করছে। সামারক জবাব দিল, থাকুক, তোমার বন্ধুদের তো আর নতুন দেখছি না। সোলেমান চৌধুরীও খেপে গিয়ে বললেন, তুমিও তো আর নতুন কবিতা পড়ছো না, এ পর্যন্ত কত মানুষকে শোনালে? সামারক জবাব দিল, আমার যত লোককে ইচ্ছে তত লোককে শোনাবো। তোমার মাতাল বন্ধুদের কাছে রোজ রোজ হাজিরা দিতে আমার প্রাণ চায় না। তোমার তাড়া থাকে যাও, আমি জাহিদ সাহেবকে সবগুলো কবিতা পড়ে শোনাবো। সোলেমান চৌধুরী উত্তেজনাবশত উঠে দাঁড়িয়ে সামারকের দিকে কটমটে চোখে তাকালেন।
তারপর এক পা এক পা করে চলে গেলেন। শামারক স্তব্ধ হয়ে বসে রইল। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।